জন্য স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর 30% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ইইউ ও মেক্সিকো। ইউরোপীয় ইউনিয়ন বলছে এই শুল্ক আরোপ হলে বিশ্ব বাণিজ্যের জন্য তা বড় আঘাত হবে। অন্যদিকে শুল্ক নিয়ে ট্রাম্পের সঙ্গে দ্রুতই একটি চুক্তি করবেন বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম। সৃষ্টি ঘটকের রিপোর্ট। কয়েক সপ্তাহের আলোচনা ব্যর্থ হওয়ায় এবার মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 27 সদস্য রাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। দীর্ঘ আলোচনা শেষে ইইউ শূন্য শুল্কে শিল্পপণ্য বিনিময়ের মতো একটি বিস্তৃত চুক্তির আশা করছিল, কিন্তু আলোচনার জটিলতা ও অগ্রগতির অভাবে এখন অন্তর্বর্তীকালীন চুক্তির দিকেই ঝুঁকছে ইউরোপ। এ শুল্ক কার্যকর হলে বিশ্ব বাণিজ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। ইউরোপের শিল্প খাত, বিশেষ করে জার্মান রপ্তানি নির্ভর অর্থনীতি এই শুল্কের কারণে চাপে পড়তে পারে। এ প্রসঙ্গে জার্মানি দ্রুত চুক্তির পক্ষে অবস্থান নিলেও ফ্রান্স সহ আরও কয়েকটি সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্রের শর্তে একতরফা চুক্তিতে না যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। ট্রাম্প প্রশাসন এখনো জানায়নি কোন কোন পণ্যের উপর শুল্ক কার্যকর হবে, তবে শিল্প ও প্রযুক্তি পণ্যের ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। ইইউ নেতারা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল বাণিজ্য সম্পর্ক বজায় রাখার পাশাপাশি নিজেদের শিল্প খাত রক্ষায় বিকল্প প্রস্তুতি নিতে শুরু করেছেন। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুতই একটি চুক্তি করতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের প্রতিনিধিরা আলোচনা করছে। আশা করছি দ্রুতই একটি চুক্তি হবে এ বিষয়ে। আমরা জানি যুক্তরাষ্ট্রের সাথে কতটা সম্পর্ক স্থাপন সম্ভব আর কতটা না, কিন্তু যে কোনো অবস্থাতেই মেক্সিকোর সার্বভৌমত্বে কোনো আঘাত সহ্য করা হবে না। এর আগে সপ্তাহ জুড়ে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, ব্রাজিল সহ একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। একসঙ্গে কপার ও তামার ওপর 50% শুল্ক আরোপের কথাও জানান তিনি। সৃষ্টি ঘটক, 71। ট্রাম্পের এই ট্যারিফ আরোপ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আজম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। এই যে অবৈধ অভিবাসন এবং ফেন্টানাইল পাচার রোধে মেক্সিকোর ওপরও 30% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এইটা ট্রাম্পের যুক্তি। আদৌ কি অবৈধ অভিবাসী এবং মাদক পাচার ঠেকাতে ট্রাম্পের যে নতুন ট্যারিফ সেটা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে হয়? আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ আপনাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার আসার পরের থেকেই বিভিন্ন রকমের অস্থির কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যেটা ডিপ্লোমেসির ভাষায় সেরকমভাবে এটা উল্লেখ করার মতো না, স্ট্যান্ডার্ড কোনো ডিপ্লোমেসি না। এবং উনি মাঝে মধ্যে যেভাবে অ্যাগ্রেসিভলি এবং মানে আক্রমণাত্মকভাবে যে অন্যান্য দেশের প্রতি শুল্ক সহ অন্যান্য ব্যাপারগুলোতে যেভাবে আক্রমণ করছেন, সেটা অনেকটা আগ্রাসী আকারে। সেটা ডিপ্লোমেসিতে ওই রকম স্ট্যান্ডার্ড ডিপ্লোমেসি হয় না। তো যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র যে মেক্সিকের যে অবৈধ অধিবাসীদেরকে ঢুকতে দিতে চাচ্ছে না, দিতে মানে বিভিন্ন রকমের বাধা নিষেধ আরোপ করছে, সেটা তাদের ডিপ্লোমেসির একটা অংশ হতে পারে। তবে এটা বিশ্বে এটা তেমন ভালো কোনো একটা ডিপ্লোমেসি হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে পরিগণিত হবে না, এবং অনেক দেশই এটার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। বিশেষ করে ইউরোপের দেশগুলো অলরেডি বিভিন্ন রকমের ব্যবস্থা তারা গ্রহণ করবে বলে আমরা জানতে পারছি আর কি। এক ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো আছে, সে ইউরোপিয়ান যে জোট, তারা। ডক্টর আজম খান, আপনি আমাদের একটু দেশের খবরে যেতে হচ্ছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। ডক্টর আজম খান, আপনার কাছে এর আগে আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে নানাবিধ একেবারেই অবাস্তব ধরনের কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে। আপনার কাছে আমার আরেকটি বিষয় জানার আছে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে তো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নানামুখী সম্পর্ক আছে। এই যে এখন 30% শুল্ক আরোপ করা হলো, দিন শেষে ব্যবসা বাণিজ্যের বাইরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে এই শুল্ক আরোপের আর কি প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়?
ধন্যবাদ আপনাকে। পৃথিবীতে যদিও আমেরিকার অর্থনীতি টোটাল জিডিপির প্রায় 25% তাদের, অর্থাৎ যদি আমি হিসাব করে দেখি 1/4 অর্থই বা ডলারের হিসেবে আমেরিকার হাতে থাকে। এটা যেমন সঠিক কথা, আপনাকে আরেকটি জিনিস ভাবতে হবে, ইউরোপিয়ান দেশগুলোর সাথে যদি সে সুসম্পর্ক রাখতে ব্যর্থ হয়, তার আমেরিকার অর্থনীতির জন্যও একটা বড় ধাক্কা। এবং আমরা অর্থনীতির ছাত্র হিসেবে যে জিনিসটা বুঝি, আন্তর্জাতিক বাণিজ্যে শুধু একটি দেশ উপকৃত হয় না, উভয় দেশ উপকৃত হয়। এখন আমেরিকার এরকমের মানে অতি উঁচু হারে যে শুল্ক আরোপ করছে ইউরোপিয়ান সহ অন্যান্য দেশগুলোতে, এতে আমেরিকার অর্থনীতির উপরেও নিশ্চিত ধাক্কা লাগবে। এটা আমেরিকার অর্থনীতি যে একেবারে একাই চলবে, আমেরিকার প্রোডাকশন যদি ইউরোপিয়ান কান্ট্রি অথবা অন্যান্য দেশে বিক্রি না হয়, আমেরিকা সেরকমের লাভ করতে পারবে না। তাই আমেরিকারও একটা দায় আছে। আমেরিকাকেও ভাবতে হবে, তাকে একটা অর্থনৈতিকভাবে লাভবান পর্যায়ে যেতে হলে আমেরিকারও একটা বড় একটা দায়িত্ব পরিচয় এবং দিতে হবে। আপনি শুরুতেই যে কথাটি দিয়ে শুরু করেছিলেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পর একেবারেই অবাস্তব ধরনের কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে, এবং আপনি এখনো যেটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে ট্রাম্পের বর্তমান সিদ্ধান্তের ক্ষেত্রে। কাজেই বলাই যায় যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কি ক্ষতি হতে পারে সেটি না ভেবেই ট্রাম্প এসব সিদ্ধান্ত নিচ্ছেন বা নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর আজম খান। গাজা ইসরায়েলের হামলায় অন্তত 110 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিভিন্ন সময়ে এসব হামলা চালানো হয়। এর মধ্যে 34 জনের মৃত্যু হয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ নিতে গিয়ে। ত্রাণ নিতে যাওয়া দুস্থ ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া ঘন বসতিপূর্ণ আল শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। ফিলিস্তিনকে অবিলম্বে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রায় 60 জন এমপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গাজায় চলমান জাতিগত নির্মূল অভিযান বন্ধে জরুরি পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছেন তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে গত বৃহস্পতিবার। লেবার ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট নামে একটি সংগঠনের উদ্যোগে এই চিঠি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেছেন 59 জন লেবার এমপি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন পারমাণবিক আলোচনার আগে ইরানকে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে রাজি হতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেবে না তেহরান। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলাপে এই শূন্য সমৃদ্ধকরণ চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। জুলাই মাসে কাতারে চলছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া বিভাগ বলছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 45 ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়তে হয় খোলা আকাশের নিচে কাজ করা প্রবাসী শ্রমিকদের। কাতারে তাপমাত্রা বেড়ে যাওয়ায় খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত কাজে না যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নিয়ম না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। কাতার থেকে গোলাম মাওলা হাজারীর প্রতিবেদন। মরুভূমির দেশ কাতারে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মের প্রচণ্ড তাপমাত্রা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলে। বিশেষ করে শ্রমজীবী মানুষদের জন্য এটি হয়ে ওঠে চরম দুর্ভোগের কারণ। নির্মাণ খাতসহ খোলা জায়গায় কাজ করা হাজার হাজার প্রবাসী শ্রমিক তীব্র রোদে হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। তাই কাতার সরকার জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধ করেছে। আইন ভঙ্গ করলে রয়েছে জরিমানা ও শাস্তির ব্যবস্থা। এখানে সরকার বিধিনিষেধ দিয়েছে যে সকাল 10টা থেকে কাজ করা যাবে না গরমের জন্য। কাতারে অনেক গরম পড়েছে, এখানকার সরকার অনেক বিধিনিষেধ দিয়েছে, সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করতেছি। তীব্র গরমের শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি ও সরকারি বিধিনিষেধের কারণে সকালে বিকেলের পাশাপাশি শ্রমিকদের রাতেও কাজ করাচ্ছে স্থানীয় নিয়োগকর্তারা। সরকার যে বিধিনিষেধ দিয়েছে সেটা ফলো করে আমরা রাতের বেলা ডিউটি
করাচ্ছি, কারণ সবাইকে আমরা রাতের জন্য রেডি থাকতে বলছি সবসময়। কাতারে অনেক বাংলাদেশি তরুণ কাজ করছে ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে। এদের অধিকাংশই বাইক রাইডার। তীব্র রোদে বাইক রাইডারদের ও কাজের সময় নির্ধারণ করে দিয়েছে কাতার সরকার। শ্রমিকদের উন্মুক্ত রোদের মধ্যে কাজ করা নিষেধ করেছে, যেটা আমরা বা আমাদের শ্রমিকদের জন্য এটা খুবই মঙ্গল এবং খুশি যে আমরা রোদের মধ্যে অন্তত সেফটি হচ্ছে। তীব্র গরমে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান কাতার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। একটু বেশি করে পানি খাবেন এবং যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, হিট স্ট্রোক কীভাবে কি মোকাবেলা করতে হয় তার জন্য কিছু হটলাইন আছে, সেই নাম্বারগুলিতেও সাথে সাথে আপনি যোগাযোগ করবেন। এই গরমে কাতারে অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসীদেরকে বেশি করে পানি পান করা এবং বেশিক্ষণ রৌদ্রে থাকা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছেন এখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। গোলাম মাওলা হাজারি, ৭১, দোহা, কাতার। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।